আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না? 20 বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন? আমি কেন প্রকৃত মর্যাদা মারিয়ালেছি আমগো যদি মারে যদি লাশ আঙ্গ হাতে তুলে দিত আঙ্গ বোনের অফার থাকতো আমরা মানে নিতাম। ওকে ওরা তো বলবে যে আমার বাচ্চাটা আছে বা নাই, আমার তো কেউ বলে না, আমি তো পাই না। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কারণে অনেক এই পুরা বাড়িটাই আমার জায়গা সহ আমি যখন বিদেশে ছিলাম। আজকের ভিডিওটি পুরুষ ভাইদের জন্য বলতেছি, আপনারা একটু সচেতন হয়ে যাবেন এই ধরনের মহিলাদের থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে, অনেকের হয়তো আজকের এই কথাগুলো ভালো নাও লাগতে পারে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি কখনো অসুস্থ শারীরিক কোনো অসুস্থ হন, জটিল কোনো অসুস্থ হন, তখন কি আপনার মনের কোনো চাহিদার দরকার হয়, তখন উপরে আল্লাহকে ডাকেন যে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন, আমি যেন জীবন আর কোনোদিন খারাপ কোনো কাজে না যাই এবং চিরদিন যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আপনার নাম নিয়ে চলতে পারি। এই ধরনের কথা বলে মনে মনে বলে, বাস্তবে না বললেও মনে মনে বলে, একা একা বলে, কান্দে। আর তখন এই যে ঘরের স্ত্রীরা যদি কোনো, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন এনার কান্নাকাটি। ইনি নাকি কিডনি দিছে, স্বামীকে কিডনি দিছে, কিডনি ট্রান্সফার করেছে। কিডনি ট্রান্সফার করতে 60 লক্ষ টাকা লাগে, আরও অনেক প্রসেসিং থাকে, যেটা উনি করেছে ওনার স্বামীকে বাঁচানোর জন্য। কতটা ভালোবাসে ওনার স্বামীকে, ভালোবাসতেই পারে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকলে দুনিয়া চলতো না, পৃথিবী চলতো না। উনি ভালোবাসার টানে তাকে একটা কিডনি দান করছে। আমি জানি, সবাই জানেন ওনার একটা মনের চাহিদা আছে, কিন্তু স্বামীটা যতদিন পর্যন্ত অসুস্থ ছিল ততদিন পর্যন্ত ওনার কাছে হয়তো যাইতে পারে নাই, কিন্তু সেই সুযোগটাই উনি কাজে লাগাইছে। উনি পরকীয়া আসক্ত হয়ে স্বামীকে ফাঁকি দিচ্ছে। এইদিকে আবার বিভিন্ন গণমাধ্যমে এসে স্বামীর উপরে দোষ চাপাচ্ছে, তিনি নাকি পরকীয়া করতেছে, তিনি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাই মারধর করে। বিভিন্ন গণমাধ্যমে আমরা তার মারধরের ভিডিওটিও দেখেছি। এটা সত্য, স্বামী তাকে মারছে, কিন্তু কিসের জন্য মারছে এটা কিন্তু আমরা কখনোই জানতে চাইনি এবং জানি না, কারণ ভিডিওতে গণমাধ্যমে যা আসছে আমরা সেটাই বিশ্বাস করছি। এর বাইরে কি আছে এই ঘটনা কিন্তু তারা জানে। দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, একটা মানুষ, আবারও বলি, যদি শারীরিক সমস্যা থাকে সে কিন্তু তার যৌন চাহিদা থাকে না, ইচ্ছা করলে সে পারে না। আর তার তো একটা কিডনিই নাই, একটা কিডনি, দুইটা কিডনির একটা কিডনি নেই, আর একটা কিডনি সে স্থাপন করছে, অর্থাৎ তার সাবেক জায়গায় পৌঁছতে অনেক সময় লাগবে। সে কি করে, ওই পুরুষটা কি করে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে? তার তো ওই ক্ষমতাই নাই, তার ওই ফিলিংস নাই, যেটা আছে তার বউয়ের মধ্যে। আর তার বউ একটা না, দুইটা না, 4টা পরকীয়া করে, এবং এই ঘটনাটি সরাসরি তার স্বামী এখন মিডিয়াতে বলে দিয়েছে, যেটা এতদিন বলতে চাইছিল না। তিনি এতদিন চাপা রাখছিল, যখন একের পর এক অভিযোগ স্বামীর উপরে চাপায় দিচ্ছিল তখনই সে মিডিয়াতে আসছে, বাধ্য হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে, আর সকল তথ্য সে বলে দিছে। আর আমরা বিভিন্ন সময় দেখেছি ওই মহিলাটা যে নাকি কিডনি দান করেছিল স্বামীকে, সে গণমাধ্যমে এসে কান্নাকাটি করতেছে, তাকে নাকি অনেক মারধর করে, টর্চার করে, তার মায়ের তার দাঁত ভেঙে দিয়েছে এবং তাকে রাখতে চায় না, চলে যেতে চায় না, ডিভোর্স দিচ্ছে না কেন, এই ধরনের বিভিন্ন অভিযোগের উপরে অভিযোগ ওনাকে দিচ্ছিল, ওনার স্বামীর উপরে দিচ্ছিল। আর একটাই কথা ছিল যে কিডনি দিয়েও স্বামীকে রাখা যাচ্ছে না। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ভিডিওটি সাথে থাকবে। জায়গা সহ আমি যখন বিদেশে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, তখন ওই পাশে আমার দুলাভাই তখন পিএটিসি চাকরি করতো। দুলাভাইরে বলছিলাম, আমার মা আমাকে বলে যে একটা বাড়ি করে দে, জায়গা কিনে। ওর প্রথম ওই পাশে একটা জায়গা কিনে আমার মাকে বাড়ি করে দিই।
ওই তখন টিন শেড বাড়ি ছিল, তখন মালয়েশিয়ার থেকে এসে এখানে আমি বসবাস করি। তখন আস্তে আস্তে ওখান থেকে স্ট্যান্ডার্ড গ্রুপ নেওয়ার পরে এখানে আসছি। ওই বাড়ি নিয়ে আর কি বেছে তারপরে এখানে আসছি। এই হচ্ছে আমার বাড়ি, নিজের বাড়ি। কিন্তু এই দোতলাটা, এই যে বাড়িটাতে আমি সাজাইছিলাম, ভিতরে দেখেন এসি আছে, সোফা আছে, মানে আমার থাকার মতো টাইলস করছি, অন্যরা টাইলস করি নাই। টাইলস করছি আমার মতো, ড্রয়িং রুমটা করছি, বারান্দা করছি, অন্য বারান্দার মতো আমার এই বারান্দাটা না। সম্পূর্ণই করছি যে সারা জীবন আমি এখানে কাটাবো আমার এই ফ্যামিলির সাথে। আর আজকে দেখেন আমার ফ্যামিলি কি করতেছে। মানে মেয়ে মানুষ যে এরকম বিশ্বাসঘাতক হয়, সে কিডনি দিছে আমাকে, তারপরেও যে বিশ্বাসঘাতক হয় মেয়েরা, এটা আমার জীবনে জানা ছিল না। কারণ আমার অভিজ্ঞতা মানুষের থাকে না এসব। সে কিডনি দেওয়ার পরেও তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ও ভালোবাসতো, আমিও ভালোবাসতাম। কিন্তু কিডনি দেওয়ার পর থেকে হয়তো কোন অভাবে, অর্থের অভাবে নাকি সে অন্য অভাবে, সে আস্তে আস্তে পরকীয়ার দিকে, এবং যখন থেকে সে টিকটক শুরু করছে, টিকটকের পর থেকে আরও মানে বেশি ঝুঁকে পড়ছে মোবাইলের দিকে। ঝুঁকে দেখা যাচ্ছে একের পর এক এইরকম পরকীয়া করতেছে। আর এই বাসায় এর সাথে হলো, এটা তো আর মোবাইলের থেকে হয় নাই, এটা ওই নিচে থাকতো তখন ওই পার্লারের থেকে আমার মনে বলে এই পার্লার থেকে এসব করতে করতে তখন উপরে আসছে, আমার যতটুকু ধারণা। আপনি কিভাবে বুঝলেন যে এটা তার সাথে পরকীয়া চলতেছে? আমি হাতে নাতে ধরছি পরকীয়া। তারপরে তার কাছে তার কান্না দেখলে, তার টাকা পাঠানো দেখলে, সে যেই কান্দে, আর তার হিস্টোরি বলছি তো যে সে আছে সবচেয়ে ভালোবাসাটা কী ছিল। কারণ আমি একজন স্বামী, এত ভালোবাসা এতদিনে তোমাকে দিতে পারি নাই। সে এত ভালো কী বাসছে যে তুমি তার জন্য এতই কাঁদতেছো, এতই কান্নাকাটি করতেছো, এতই মানে চিৎকার করে, মানে কাউকে কেয়ার করতেছে না, আমাকে তো নাই, কারণটা কি, তোমার সবচেয়ে ভালোবাসাটা কি? তো আমি বলেছি যে মাথায় তার মার মতো মাথায় হাত দেয়, ওর রুমের থেকে যখন বেরোয়, মানে ছেলের রুমের থেকে যখন বাড়ায় বিদায় নিয়ে প্রতিদিনেই, তখন ছেলে মাথায় হাত দেয় এবং কপালে একটা চুমু দেয়। এইটাই সবচেয়ে তার মানে ভালোবাসা। এটা সে মানে ভালোবাসার ভিতর সবচেয়ে এটা তার কাছে প্রিয় আর কি। এটাই জানতে পারছি। আমি বলছি, ও আচ্ছা, এটা হয়তো আমি কখনো করি নাই, আমি হয়তো অন্যভাবে ভালোবাসছি। আমি তো সবসময় থাকতাম বাসায় ইয়ার পর থেকে, আপনার অপারেশনের পর থেকে। এর আগে তো আমি ব্যবসা করতাম, বাইরে ব্যবসা করতাম, থাকতাম, কিন্তু তখন কোনো এসব সমস্যা ছিল না। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, এই যে বাড়িটা আপনি যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছেন, এটা আপনি তাকে দিয়েছেন, কেন দিয়েছিলেন? এটা নেওয়ার পর পরবর্তীতে যে বলা হচ্ছে যে এই বাড়িটা পুরোটাই আপনি তখন, যেটা উঠে আসছে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনি এই বাড়িটা আবার দাবি করছেন এবং তাকে মারধর করতেছেন, আপনারই একটা পরকীয়ার কথা রয়েছে। সেটাই তো বলতেছি যে এরকম মিথ্যা কথা তো সবগুলোই ওরা বলছে যে আমি মারধর করে, যদি একদিন মেরেছি তাও কিভাবে, তাকে হাতে নাতে ধরার পরে মেরেছি, তাই আমি জেল খাটলাম 40 দিন। আর তাকে প্রতিদিন মারলে তাহলে আমার কি অবস্থা দিত, যে আমার মরার পরে হাড্ডিটাও জেলে দিত। তো এগুলো সব বানাওয়াট কথা। আর ওই যে বললাম যে আমি একজন কিডনি রোগী, আমার 5.5 বছর হয়েছে কিডনির অপারেশন হয়েছে, আমি একজন কিডনি রোগী, আমি পাওয়ারফুল ওষুধ খাই, আমি কিডনি রোগী। সে দিছে তার 3 মাসে এটা অ্যান্টিবায়োটিক খালি শুকাই গেলে সে কিন্তু সুস্থ, তার অরিজিনাল কিডনি নিয়ে থাকে। এটা ডাক্তারি কথা এবং সবারই কথা। সে অসুস্থ না, অসুস্থ হচ্ছে আমি, তার কিডনি নিয়ে থাকি এবং তার কিডনিটা আমাকে অ্যাকসেপ্ট করে না। এটা প্রতিটা মানুষ, প্রতিটা কিডনি এর একজনের শরীরে যায় অ্যাকসেপ্ট করে না, তখন ওষুধ দিয়ে তাকে রাখা হয় আর কি। তো পাওয়ারফুল ওষুধ খাই আমি। তো আমাদের দ্বারাই আর একটা বিয়ে করে আর একটা কোনো কিডনি রোগী যদি এরকম পারে, তাহলে আমিও পারি। মানে আর যদি না পারে, অন্য কোনো কিডনি রোগী যদি না পারে এটা, তাহলে মনে হয় আল্লাহর কাছ থেকে আমি স্পেশালভাবে আছি যে আমি আর একটা বিয়ে করছি। আর একটা গার্লফ্রেন্ডের কথা নাকি আমি ওর ভিডিও দেখি না, কারণ মিথ্যাতে ভরা এগুলা দেখলে। কিডনি দেওয়ার পারপাসে কি করেছিলেন? তার সাথে কি বাড়িটা দাঁড় করেছিলেন? এবং কিছু কথা হচ্ছে যে আপনি নাকি পুরো বাড়িটাই আবার এখন ফিরে চাচ্ছেন, বিষয়টা কি? আর আমি তো ওদের ভাড়াটিয়া জিজ্ঞেস করেন কালকে যে তার সাথে দেখা হয়েছে নতুন, তাকে আমি কি বলছি, আমি বলছি এই দোতলার মানুষের সাথে আমার কথা নাই, কারণ দোতলা আমার বউরে আমি লিখে দিছি, ওটার আশা আমি করি না। যেটা দিয়ে দিছি ওটা আমি কেন আশা করব? আমার যেটা আছে এই বাড়িটা তো আমার, দোতলা বাদে 3 তলা এইগুলার ভাড়া সে এই মাসে উঠাই নিয়ে গেছে। আমি বললাম যে আমার একটা কিডনির 3 মাসের ওষুধ লিখে দিছে, যেটা নাকি ইনফেকশন বা ভাইরাস, সেটা দূর করবে। সেই ট্যাবলেটে এখন পর্যন্ত একটা খেতে পারি নাই। আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, আমার কাগজ দেখবেন, মেডিকেলে গেলে মেডিকেলে যাবেন। আমি ডাক্তার দেখাতে বলছি 14 তারিখে, ডাক্তারের কাছে ভয়ে যাই নাই যে আমি ওষুধটা খেতে পাচ্ছি না দেখে ডাক্তারের কাছে আর যাইনি। আমার কিডনিতে কী হচ্ছে আমি নিজেও জানি না। চিন্তা করছি পয়সা না থাকলে আমি কী করব।
এই অবস্থায় আছে। আর সে ভাড়া তুলে নিয়ে গেছে, তাকে নাকি আমি বাড়িতে বের করে দিয়েছি। আমি তো আজকে 80 দিন পরে এই বাড়িতে আসলাম। আমাকে জেল খাটিয়েছে 40 দিন, 2টা মামলা দিয়ে। তারপর আমি মেডিকেলে থাকলাম 32 দিন। 5 তারিখে আমাকে মেডিকেল ছাড়ছে। আমার হাত পা এখনও কাঁপছে যে আমি এতটাই অসুস্থ। আর যারা দেখছে তারা বলুক যে আমি আগের মতো আছি কিনা, কত ডিফারেন্স হয়েছে আমার স্বাস্থ্য। তো এটাই হচ্ছে কথা। যত কথাই ওরা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা, ব্যবসার কথা। ওরা ব্যবসায়ী, মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে। ওদের এটা পুরনো ব্যবসা, ব্যবসা করা মানুষের কাছে মিথ্যা কথা দিয়ে। এখন ওর কাছে তো আমার কোনো দাবি নাই। ও মিথ্যা কথা বলে যাক, আমি ওইগুলা কেয়ার করি না। এখনও আল্লাহ যেহেতু আমাকে বাঁচিয়ে রাখছে, আমি আল্লাহর পুরো ভরসা। ওর বোন কোন সময় আমাকে কি করে ফেলে, কারণ ওর বোনের বললাম তো টাকার অভাব নাই, এখন তার মানুষের পুলিশের অভাব নাই, বিভিন্ন জায়গায় হাত আছে, তার থাকাটা স্বাভাবিক। বললাম যে সে আমলে আজকে 10 বছর আগেই সে মাই টিভিতে চাকরি করছে, চাকরিটা নিছে আমু সাহেবের বাসায় যাওয়া আসা করে। তো ওনার এতই ক্ষমতা আছে, আমাকে যখন তখন করতে পারে কিছু। আমি চাই আমার বাড়িতে আমি যেন সেফ মতো থাকতে পারি, আমার মতো আমি যেন বাঁচতে পারি, আমার ভাড়াটা যেন আমি উঠাতে পারি, এইটাই আমার দাবি। আর অন্য কিছু না, যেন আমার এই ভাড়াটা নিয়ে আমার চিকিৎসা আমি করতে পারি, এটাই আমি সবার কাছে আমার এই দাবি। আমি অন্য কিচ্ছু চাই না, আমি শুধু আমার এই ওষুধ খেয়ে আমি যেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, সেই স্বামীকে কিডনি দেওয়ার জন্য এবং কিডনি দিয়েও স্বামীকে রাখা যাচ্ছে না, সেই পরকীয়ার যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন।